সত্যিকার অর্থে ফিল্ম ডিরেক্টরই হতে চাইতাম ওই সময়। ক্লাসে হলো যে আপনার স্টুডেন্টরা ভয় পায়। টু কালেক্ট দ্য মানি এবং টু সেল দ্য ফিল্ম, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। কি ধরনের গল্প আপনি আসলে প্রাধান্য দিতে চান এই মুহূর্তে এসে? আমি মনে করি যে আই এম ক্যাপেবল টু অ্যাক্ট ইন এনি কাইন্ড অফ স্টোরি। যে আপনি যে ধরনের কাজ আসলে করতে চান সেই ধরনের নাটক আসলে কম হচ্ছে। ফ্যাক্ট চেক করাটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি ঘটেছে। কি ক্রাইটেরিয়াতে আপনি আসলে গল্প চুজ করেন বা চরিত্র চুজ করেন? কোনো একজন নতুন ফিল্ম মেকার সে একটা কিছু করতেছে, আই লাভ টু সি দ্যাট। আমার তো এখন মনে হচ্ছে আপনি আসলে প্র্যাকটিস করে আসেন। তো এখন ট্রাভেলিংও হয়ে গেছে যে পারপাসফুল। আজকে রেড কর্পোরেট উইথ জেরিতে এমন একজন অতিথি আমাদের সাথে আছেন যিনি পর্দায় মানে ক্যামেরার সামনে যেমন দুর্দান্ত, ক্যামেরার পেছনেও তিনি আসলে অপূর্ব। এই যে আমি বললাম তিনি অপূর্ব, আপনি হয়তো ভাবছেন আমি বাড়িয়ে বলছি। তিনি অভিনয় শিল্পী, তিনি শিক্ষক, এই মুহূর্তে তিনি প্রযোজকও। এই তিনটা পরিচয়ে তিনি সমান দক্ষতার সাথে আসলে দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছেন, এই জন্য তাকে অপূর্ব বলা যায়। ইজ নান আদার দ্যান মনোজ প্রামাণিক। কেমন আছেন? ভালো আছি। আমি হলাম যে এই যে তিনটা ইন্ট্রোডাকশন আপনার দিলাম, আমি যদি বলি আপনাকে যে মনোজদা এই তিনটার মাঝখানে হলো যে আপনার সবচেয়ে প্রিয় পরিচয় কোনটা? অভিনয়। অভিনয় শিল্পী আপনার সবই আসলে অভিনয়, টিচিং অভিনয়, অভিনয় তো অভিনয়, প্রোডিউসিং অভিনয়, মানে এই তিনটা একটার সাথে ইন্টারকানেক্টেড। তিনটেই তো ফিল্মের কাজ। ফিল্ম ডিপার্টমেন্টে পড়াচ্ছি, ফিল্ম অ্যাক্টিং করছি বা ক্যামেরায় অ্যাক্টিং করছি, প্লাস ফিল্ম প্রডিউস করছি। আর সবগুলোই এক একটা রোল। তো অ্যাক্টিং তো রোল প্লেই করি আমরা, সো প্লেইং ভেরিয়াস রোল। কত বছর হয়ে গেল মনোজ আপনার ইন্ডাস্ট্রিতে? আমি 2008 সালে মাস্টার্স করার পরে, আমার বয়সটা সবাই জেনে ফেললো এখন। 2008 সালে মাস্টার্স করার পরে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি। সো মিডিয়া বলতে গেলে বা ফিল্মের লাইনে বলতে গেলে 2008 সাল থেকে ধরা উচিত। তাহলে হলো যে 18 বছর। 18 বছর। আর কদিন পরে আমরা হলাম যে আপনাকে ডেকে বলতে পারবো 2 দশক পার করে ফেলেছেন। সত্যি তাই। কিন্তু এই যে বয়স জেনে গেল, কিন্তু এর বাইরে তো আসলে কোনো উপায়ও নেই আপনাকে দেখে বোঝার। মানে ইউ ডোন্ট লুক যে আপনি 2008 সালে মাস্টার শেষ করে আপনি ডোন্ট লুক মানে অত বয়সও না যে দেখতে বুড়া মনে হবে। না, আপনি তো বুড়া না, কিন্তু তাকে থাকে না যে না ঠিক আছে আমি হলাম যে, বাট আপনাকে এখনো হলো যে আমার মনে হয় যে আপনি আর্লি 20s বলে চালাই দেওয়া যাবে। থ্যাঙ্কস। আচ্ছা, যেই কারণে জিজ্ঞেস করলাম যে আপনি কবে শুরু করেছেন, আমি ভাবছিলাম যে আমি প্রায় হলো যে আমার প্রফেশন নিয়ে ভাবি বা আমি আমার কাজ নিয়ে ভাবি যে আমি যদি যখন শুরু করেছিলাম তখন যদি আবারও বেছে নিতে পারতাম বা আবারও যদি শুরু করতে হতো আমাকে, তাহলে কি আমি এই পথটাই বা এই পেশাটাই আসলে বেছে নিতাম কিনা? আপনার বেলায় কি মনে হয়, আপনি কি এই পেশাটাই বেছে নিতেন? অবভিয়াসলি। এবং আমার বেছে নেওয়ার সুযোগ তখনও ছিল আসলে, যে আমি অ্যাক্টিং করব না, টিচিং করব না, কি অন্য কিছু করব, এটা তখন থেকে বেছে নেওয়ার সুযোগ ছিল। আমি আসলে কেউ কেউ হয়তো বেছে নিতে পারে, আমি বেছে নিতে পারি নাই একটাকে। সো আমি সবই করছি, শুরুর থেকেই আমি সবই করছি আর কি। যে অ্যাক্টিং যখন করেছি তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, তারপরে পরে টিচিং করছিলাম, এখনও করছি, তারপরে এখন প্রডিউসিং করছি। সো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে বেছে নিতে পারবো না। আমি কোনো একটাকে যদি খুব প্রায়োরিটাইজ করতে পারতাম হয়তো বা ভালো হতো। এবং আমি রিয়েলাইজ করেছি যে টু বি সাকসেসফুল যে কোনো একটা বেছে নিয়ে সেই দিকে লক্ষ্য ঠিক রেখে চললে সাকসেসফুল হওয়াটা আরও কী বলবো, সহজ বলবো না, মানে আরও ভালো হয়। দ্যাটস দ্য প্রসেস। কিন্তু আমি আসলে পারি নাই। তো সাকসেসফুলের ডেফিনিশন তো এক একটা মানুষের কাছে এক এক রকম থাকে না। তো আপনার কাছে আপনি 3টা কাজই হয়তো করতে চেয়েছেন বা আপনি হয়তো এই 4-5টা কাজই করতে চেয়েছেন, মানে এটা কি এক ধরনের সাকসেসফুলের ডেফিনিশন না যে আপনি আসলে যেটা চেয়েছেন আপনি সেটাই করছেন? সাকসেস আসলে খুবই ইন্ডিভিজুয়াল একটা ভিশন। যে কেউ হতে পারে যে আমি একটা সংসার করেই সাকসেসফুল মনে করছি নিজেকে, ঠিকঠাকভাবে সংসার করতে পেরে। সো সেটা হতে পারে। আমার কাছে এটা সাকসেসফুলি আমি মনে করি যে আমি সাকসেসফুল। কিন্তু কোড অ্যান্ড কোড সাকসেস, লাইক কিছু মাত্রা আছে, কিছু কি বলবো যে সাইন আছে যে এটা হলে তাকে সাকসেসফুল বলা হবে বা বলা হয়। তো সেই জায়গা থেকে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, না আমি এটা হলো যে আমি ভাবি যে মানুষের ওই যে যেটা বলে ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার একটা থাকে যে আচ্ছা সবাই আমাকে এক নামে চিনে, আমাকে আসলে হচ্ছে যেমন শাহরুখ খান, কথার কথা শাহরুখ খান সবাই চিনে তাকে, এরকম একটা ব্যাপার। সেটা হয়তো আমাদের কাছে শাহরুখ খানের সাকসেসফুল হওয়ার স্টোরি, সে সাকসেসফুল। বাট আপনি 3টা কাজই করতে চেয়েছেন এবং 3টা আপনি করতে পারছেন, এটা তো এক ধরনের হলো যে নিজের কাছে নিজে সাকসেসফুলের ইস্যুর চেয়ে বড় কথা হলো যে মানে ইউ আর ব্লেসড, মানে ইউ হ্যাভ ওয়ার্কড সো হার্ড ফর ইট। 3টা কাজ সাইমালটেনিয়াসলি করা,
মানে অভিনয় করা, তারপর শিক্ষকতা করা, তা এখন হলো যে আপনি আমি খুবই লাকি ফিল করি যে আমি যা যা করতে চেয়েছি জীবনে সেগুলো সব করতে পারছি, লাইক সব ফিল্ম বিষয়ে। এবং আমি ভেবেছি সোশ্যাল কারণে, পারিবারিক কারণে যে আই হ্যাভ টু বি আ টিচার, এবং আমি দেখছি যে বাংলাদেশের প্রেক্ষিতে টিচার হলে সোশ্যাল রেসপেক্ট অ্যান্ড একই সাথে একটা মানে মিনিমাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল ব্যাকআপ থাকছে, যেটা আমাকে অন্য যে কোনো কিছু এক্সপ্লোর করতে হেল্প করে, ওই স্বাধীনতাটা পাওয়া যায়। পাওয়া যায়। আর ইউনিভার্সিটির শিক্ষকতায় ইউনিভার্সিটি শিক্ষকদের আসলে আমি দেখছি যে পাবলিক ইউনিভার্সিটি স্পেশালি অনেক ছুটি থাকে। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমি কীভাবে ম্যানেজ করি, সো অনেক ছুটি থাকে। সো আমার খুব ভালো লাগে যে সব কিছু ম্যানেজ করে আমি এটা করতে পারছি। আর ফিল রিয়েলি লাকি। আপনি কি হলো যে বললেন যে সহকারী পরিচালক, তারপরে অভিনয় শিল্পী, তারপরে তো এখন শিক্ষক, প্রযোজক। এই একটা ব্যাপার থাকে, আমরা অনেক অভিনয় শিল্পীদের গল্পে শুনেছি তারা আসলে এই অভিনয়টা শেখার জন্য বা অভিনয়টা আরো ভালোভাবে জানার জন্য বা এই কানেকশনটা আর একটু লিঙ্ক আপটা বিল্ড আপ করার জন্য দে স্টার্ট উইথ অ্যাসিস্টিং মানে দ্য মেইন ডিরেক্টর। তো এইরকম কোনো ভাবনা থেকে কি হলো যে আপনার মানে নিশ্চয়ই আপনি অনেক জায়গায় বলেছেন, আমি আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট স্টোরি, সো আই উড লাইক টু নো যে মানে কিভাবে এটা শুরু হয়েছিল। আপনি অমিতাভ রেজা ভাইয়ের সাথে হলো যে হ্যাঁ, as far as I হ্যাঁ, remember। আমি আসলে সত্যিকার অর্থে ফিল্ম ডিরেক্টরই হতে চাইতাম ওই সময়। তো আমি তখন ফিল্ম মানেই বুঝতাম, আমি তো পড়েছি থিয়েটারে, সো ফিল্ম মানে বুঝতাম যে ডিরেকশন, ডিরেক্টর, ফিল্ম মানে ডিরেক্টর, এটা বুঝতাম। সো সে কারণে আমার আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করা, এবং আমি কিছু তখন প্ল্যানও করছিলাম ডিরেকশন দেয়ার, কিন্তু তারপরে আমি টিচার হয়ে গেছি এবং টিচারের শিক্ষকতা শুরু করছি, অ্যান্ড তারপরে অ্যাক্টিং শুরু করছি, সো ওইদিকে আর যাওয়া হয়নি আর কি। দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট, মানে যেটা বাংলা হলো যে শাঁখটা দুলছে, রাইট? এটা হলো যে একটা তো অনেক বড় আন্তর্জাতিক স্বীকৃতি, এরকম একটা বড় ফেস্টিভ্যালে যাওয়া। কিন্তু আপনি আরেকটা কথা বলেছিলেন যে একটা সীমিত ইনভেস্টমেন্টে হলো যে এটা হয়েছে। তো এটা কি সবসময় আমাদের দেশের এই মুহূর্তের পরিস্থিতি চিন্তা যদি আমরা করি, তাহলে এই ধরনের সবাই বলে যাবে বাজেট কম, খুবই সীমিত পরিসরে কাজ করতে হচ্ছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হচ্ছে, এবং এই চাপটা প্রযোজকের উপর অনেক বেশি থাকে। সেই ভাবে কাজ করার পরে এই ধরনের এক্সপেকটেশন কি খুব রিয়েলিস্টিক যে না এত প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেও আমরা আসলে ওই সর্বোচ্চ জায়গাটা আমরা আসলে এইম করতে পারি কিনা, এটা বাকিদের জন্য বিষয়টা কাজ করে কিনা? একদমই সিম্পল না, আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড, একটু পলিটিক্যাল। হ্যাঁ, যেই ধরনের ফিল্ম আমরা প্রডিউস করতে চাচ্ছি, আই মিন অথরশিপ ফিল্ম কিংবা ডিরেক্টরস ফিল্ম, যেখানে আমরা অন্য কিছু ভাবছি না রাদার দেন দ্য ডিরেক্টরস চয়েস, ক্রিয়েটিভ চয়েস এবং ইত্যাদি, দর্শকের কথা ভাবছি না। দর্শকের কথা ভাবলে তখন আমি সিনেমাতে এমন এলিমেন্ট দিতে পারি যেটা দর্শক পছন্দ করবে এবং সিনেমাটা মুনাফা আয় করবে আর কি, মানে লাভ করবে। সো সেটা সেভাবে তো এটা ভাবা হচ্ছে না, বরং এখানে ভাবা হচ্ছে ডিরেক্টরের এক্সপ্রেশন কি, ডিরেক্টর কি চাচ্ছেন, সেই জায়গা থেকে প্রডিউসটা করা হচ্ছে। এবং এই ধরনের ফিল্মে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আসলে বাজেট সবসময় কম থাকে, কারণ যেই ফিল্মে থেকে টাকা উঠে আসার সম্ভাবনা কম অথবা নাই, সেই ফিল্মে তো যারা ফান্ডার, ইনভেস্টর, তারা আসলে মানে ইনভেস্ট করতে চাইবে না। এটা খুবই স্বাভাবিক, এটার মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি না। তো তখন তাদেরকে বিভিন্ন রকমের গ্র্যান্ট, ফান্ড, ইকুইটি মানি, প্রাইভেট মানি ইত্যাদির উপর ডিপেন্ড করতে হয়, এবং ধরেই নেওয়া হয় যে এই ফিল্মটার থেকে ক্যাশ ক্যাপিটাল আসবে না, কিন্তু সোশ্যাল ক্যাপিটাল আসবে। আই মিন সম্মান, মানুষজন ভালো বলবে, ক্রিটিক্যালি সেটা মানে ডিসকাশন, ডিবেট হবে সেটা নিয়ে, হ্যাঁ, এবং ওইটাও একটা ক্যাপিটাল হিসেবে কাজ করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ধরনের ফিল্মে আসলে মানে এটা এক্সপেক্ট করে হবে না, এবং বাংলাদেশে শুধু বাজেট কম এটা তা না, এটা আসলে সব জায়গাতেই বাজেট লিমিটেড থাকে। পুরো বিশ্বে এই ধরনের ট্রিটমেন্টের ফিল্মগুলোর আসলে বাজেট লিমিটেড। হ্যাঁ, এটা তো জার্মানির সাথে কো প্রোডাকশন ছিল। হাউ ডিড দ্যাট হ্যাপেন? আই মিন you went to Busan Film School, right, to study producing. We'll go there, but before that I would like to know that. ওকে, সো এই ফিল্মটা আসলে ইন্ডিয়াতে ফিল্ম বাজার আছে গোয়াতে, সেখানে আমি আসলে এটা শ্যুট করার পরে এটার ওয়ার্ক ইন প্রোগ্রেস নামের একটা সেকশন থাকে, যেখানে আমার এডিটেড অর রাফ এডিটেড অর ফার্স্ট এডিটেড ফিল্মটাকে ওখানে আমি সাবমিট করে রাখতে পারি, এবং সেটা হচ্ছে একটা প্রসিডিউর মেনটেন করে, এবং সাবমিট করলে যেটা হয় যে পৃথিবীর বিভিন্ন রকমের যারা সিনেমার প্রডিউসার, ফান্ডার, ডিস্ট্রিবিউটর, তারা এটা আসলে অ্যাক্সেস
করতে পারে এবং তারা দেখতে পারে। তো আমি ওই আশায় দিয়েছিলাম যে এটা দেখবে এবং কেউ হচ্ছে হয়তোবা আমার সাথে কোলাবোরেট কন্ট্যাক্ট করবে, করবে। হ্যাঁ। তো সেটা একটা বিষয় ছিল। তো ওইখানে আমি গেলাম এবং তারপরে আসলে এখানে আসলে একটা বাজার, ফিল্ম বাজার মানে অনেক মানুষের সাথে যোগাযোগ হয়। সো ওই যোগাযোগের মধ্যে দিয়ে আমি আসলে ক্রিস্তফ থোকে ফ্রম জার্মান ওনার সাথে কথাবার্তা হয় প্রাইমারি, অ্যান্ড দেন তারপরে পরে উনি তার ইন্টারেস্টটা জানায় যে হি ওয়ান্ট টু বি উইথ দিস ফিল্ম, এভাবে আর কি। একটু কো-প্রডিউসিং এর হলো যে এক্সপেরিয়েন্স কেমন ছিল? কারণ যেটা হয় যে অনেক ধরনের থাকে না যে কালচারাল ডিফারেন্স আছে, তাদের ওয়ে অফ ডিলিংস, ওয়ার্ক এথিক্স হয়তো একেকটা কালচার একেক রকম। তো এই এক্সপেরিয়েন্স কেমন ছিল? সোফার এই এক্সপিরিয়েন্সটা আমার ভালো, কারণ হচ্ছে উনি খুবই এক্সপিরিয়েন্সড একজন প্রডিউসার এবং উনি হচ্ছে সামহাও এই ল্যাঙ্গুয়েজটা বোঝেন। যেমন উনি এর আগে কাজ করেছেন কাকে নিয়ে, আপিচাঁদ পংকে নিয়ে, থাইল্যান্ডের। উনিও একজন অথরশিপ ফিল্ম মেকার এবং খুবই প্রেস্টিজিয়াস ফিল্ম মেকার। সো উনি এই ল্যাঙ্গুয়েজটা বা এই ধরনের ফিল্মটাকে উনি রিড করতে পারেন। এই ধরনের ফিল্ম নিয়ে উনি আসলে এর আগে কাজ করেছেন, এটার যে ল্যাঙ্গুয়েজ বা এটার যে অ্যাপ্রোচটা। তো যে কারণে উনি প্রথমে এটা গেট করেছেন এবং উনি আসলে আমাদেরকে খুবই ভালো গাইড করতে পেরেছেন যে স্ট্র্যাটেজিক্যালি এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা উচিত, বা এডিটিংয়েও আমাদেরকে গাইড করেছেন যে এটা কেন এরকম হওয়া উচিত বা এরকম হওয়া উচিত। সো দিস ইজ হাউ হি হেল্পড আস। এবং নট And we know the result and overall the entire team an amazing job I believe. আমি মানে বাংলাদেশে আমরা যখনই বলি যে আচ্ছা উনি তো প্রডিউসার, টাকা মানে টাকা দিচ্ছে অ্যান্ড ইটস লাইক ওকে এসে টাকা দিছে, সে পুরো টাকাটা ইনভেস্ট করছে, সে টাকাটা এটা করলো বা নিয়ে যাবে। কিন্তু প্রযোজক হিসেবে যে তাদের আসলে অনেক কঠিন অনেক সিদ্ধান্ত নিতে হয়, পুরো প্রসেস ডিসিশন মেকিং এবং পুরো সিনেমা হোক মানে যেই প্রজেক্টটা সেটার মেকিং এর সাথে যে ওতপ্রোতভাবে তারা জড়িত থাকে, এটা হয়তো অনেকেই বা যারা আসলে ইন্ডাস্ট্রির সাথে নেই তাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো অ্যাজ এ প্রডিউসার যদি বলি যে সবচেয়ে কঠিন ডিসিশন কি হয় একটা প্রজেক্ট যখন বানানো হয়, এই টাকা পয়সা এবং সবকিছু মিলে সিদ্ধান্ত, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি মনে হয় আপনার? কোন কলটা নেওয়া সবচেয়ে কঠিন? ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার আই উড সে, যে ধরেন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের অনেক বেশি রিস্ক এবং রেসপন্সিবিলিটি এবং লেন্থ অফ ওয়ার্ক, ডিউরেশন অফ ওয়ার্ক অনেক লম্বা। সো এগুলো সবই রিস্ক এবং যেই ইনভেস্টমেন্টটা করা হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা ফেরত আসার সম্ভাবনা খুব কম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে। সো এইটা সবচেয়ে বড় রিস্ক আর কি। এবং সো আমি টাকা পকেট থেকে দিই অথবা টাকা জোগাড় করে কোথাও থেকে দিই, যেখান থেকে জোগাড় করবো সেখানেও আমাকে সামহাও কনভিন্স করতে হবে, সেটা মানে কোনো অর্গানাইজেশন হোক অথবা প্রাইভেট ফান্ড হোক, কনভিন্স করতে হবে যে ওকে কেন এটা লজিক্যাল টু ফান্ড হেয়ার। সো এটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে, টু কালেক্ট দ্য মানি এবং টু সেল দ্য ফিল্ম। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। প্রোডাকশান এখন তৈরি করাই যায়, প্রোডাকশান তৈরি করা এখন কোনো কঠিন বিষয় না। সবার হাতে ক্যামেরা, সবাই জানে ফিল্ম টেকনিক, সবাই জানে স্টোরি টেলার। এখন তো মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি সবাই স্টোরি টেলার, অ্যান্ড ইটস ট্রু, ইটস পজিটিভ। আই টেক দিস ভেরি পজিটিভ। তো সেখান থেকে ওইটা ফিল্ম মেকিং কঠিন বিষয় না, হ্যাঁ, যেটা আগে ছিল। মানে এখন থেকে হয়তো 20 বছর আগে ফিল্ম বানানোটাই কঠিন ছিল, কিন্তু এখন ফিল্ম বানানো খুব সহজ। বরং ফিল্ম বানানোর চেয়ে একটা ফিল্মকে প্রপারলি বানানো এবং সেটাকে প্রপার ডিস্ট্রিবিউট করতে পারা, এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় বা হলো যেটার কথা আপনি বলছিলেন যে ডু রিয়েলি টেক ইট পজিটিভলি, যে এখন স্টোরি টেলিং ইজ ওয়ান থিং, বাট এটাকে সামহাও কোনোভাবে হলো যে মার্কেট নষ্ট করছে বা হলো কোনো ইম্প্যাক্ট এটার কি আছে কিনা এই জায়গাটা থেকে? যখন হলো যে সবাই স্টোরি, এই স্বাধীনতা সবার আছে, তার অ্যাক্সেস আছে এটা করার, কিন্তু দিন শেষে যারা আসলে ওটাই ডেডিকেটেডলি করতে চায় তাদের আসলে এটা নষ্ট করছে কিনা কোনোভাবে? ওটা বলতে আপনি বলছেন ফিল্ম? হ্যাঁ, ফিল্ম যেটাকে আমরা আসলে মেইন স্ট্রিম এটার কথা বলছি, যেমন আপনি যে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, এর বাইরে আপনি অভিনয় শিল্পী, এবং সবকিছু মিলে এই বাজারটা কোনোভাবে আসলে নষ্ট করছে মানে হচ্ছে আমার কিনা এই জায়গাটা? এতদিনের এইটুকু বোঝাপড়াতে আমি যেটা বুঝতে পারি যে বাজার নষ্ট করছে না, ওকে, ক্রিয়েটিং আ নিউ মার্কেট, you know, like there's so-called new market in our country. It's a new market. হ্যাঁ, সো আমাদেরকে একসেপ্ট করতে হবে there was market but it's a new market. এবং নিউ মার্কেট নিউ, সেজন্য মানুষের একসেপ্ট করতে একটু সমস্যা হতে পারে যারা ওল্ড মার্কেটে গিয়ে অভ্যস্ত, কিন্তু কিছু করার নাই আমাদের। আমরা আমি পার্সোনালি নিজেও ধরেন আই ক্যান বি নস্টালজিক, আমি ফিল্ম পছন্দ করি বা ইত্যাদি, থিয়েটারে গিয়ে ফিল্ম দেখতে পছন্দ করি, হোয়াট এভার ইট ইজ।
আমার এটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই যে নিউ মার্কেট তৈরি হয়ে গেছে এবং এখন মেইন বিজনেস আস্তে আস্তে নিউ মার্কেটের দিকে চলে যাচ্ছে। এবং একটা রিসার্চ যদি আমি বলি যে ধরেন মার্কেটে যদি 100 টাকার বিজনেস হয়, ট্রানজ্যাকশান হয়, এর মধ্যে মনে হয় এখন 50% ট্রানজ্যাকশানই বা রেভিনিউ সার্কুলেট করতেছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইত্যাদির মধ্যে। হ্যাঁ, মানে আই মিন শর্টস, রিলস ইত্যাদি এবং ওটিটি প্ল্যাটফর্ম, মানে স্ট্রিমিং যা কিছু আছে, যা যা আছে, অর্ধেক ইকোনমি অলরেডি ওদিকে শিফট হয়ে গেছে এবং মার্কেট ওখানে তৈরি হয়েছে, আরেকটা মার্কেট তৈরি হয়েছে। এখন আমরা যারা এক্সিস্টিং পুরাতন মার্কেটের, তারা হয়তো বা এটার সাথে কোপ আপ করতে পারছি না বা হয়তো বা আমরা ওইভাবে প্র্যাকটিসডই না, তখন আমাদের একটু সমস্যা হচ্ছে। কিন্তু কিছু করার নাই, আমি ওটাকে আর্টিস্টিক বলি অথবা না বলি, মার্কেট ওইদিকে চলে যাচ্ছে। মানে এদের হলো যেটার সঙ্গে আপনাকে হলো যে এটা অ্যাডাপ্ট করতে হবে, নাহলে অ্যাকসেপ্ট করে নিতে হবে যেটা শিফট হয়ে গেছে, এরকমই। কেন আমি এটাকে পজিটিভ বলছি, এটা একটু মনে হয় বলা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে যে পজিটিভ বলছি কারণ হচ্ছে সব মানুষ ফিল্ম মেকিংয়ের সাথে, অডিও ভিজুয়ালের সাথে কানেক্টেড হচ্ছে এবং সব মানুষ আসলে সামহাও জানে যে কীভাবে শট নিতে হয়। হ্যাঁ, জানে, মোবাইলে হলেও জানে যে হচ্ছে কীভাবে এটাকে কালার কারেকশন করতে হবে, এডিট কীভাবে করতে হবে, এবং তারপর নিজের ভিডিও নিজে বানিয়ে তারা দিয়ে দিতে পারতেছে। এবং আরও পজিটিভ বিষয় হচ্ছে যে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে যে কোনো দেশের সিনেমা কন্টেন্ট যে কোনো দেশের মানুষজন যে কোনো সময় দেখতে পাচ্ছে। সো তাদের চোখও তৈরি হচ্ছে, টেকনিক জেনে ফেলতেছে। সো দিস ইজ পজিটিভ। বর্ডারলেস মার্কেট আসলে ওভারঅল হলো যে তৈরি হচ্ছে। যে আমরা এতক্ষণ ধরে সিনেমা বানানোর কথা, মার্কেট, ডিস্ট্রিবিউশন এবার শুনতে শুনতে আমার অভিনেতা বা অভিনয় শিল্পী মনোজ কুমারের কথা আবার মনে পড়লো। ভাই, আপনি কি হলো যে অভিনয় ছেড়ে দিয়েছি? ছেড়ে দিয়েছেন? মানে আপনি আপনি কি করছেন বলেন তো? না, অভিনয় ছেড়ে দিইনি, অভিনয় একটু কম করা হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে সত্যিকার অর্থে উপযুক্ত কাজ ছাড়া করব না। এবং আমাদের টেলিভিশন ড্রামা, যেটাতে মানুষ আমাকে সর্বাধিক চেনে, টেলিভিশন ড্রামা আমরা দেখলেই বুঝতে পারছি ড্রামা তুলনামূলক অনেক কম হচ্ছে এবং যেই কোয়ালিটির ড্রামার কথা আমরা ভাবি সেটাও আসলে মনে হয় কম হচ্ছে। আমি কাউকে খাটো করে বলছি না, আসলে হচ্ছে হয়তো ওই যে মার্কেট শিফট হয়ে গেছে নাকি এরকম হতে পারে। সো সেই জায়গা থেকে এটা করা হচ্ছে না। আর অন্যান্য ব্যস্ততাও আছে প্রোডিউসিং নিয়ে বা জব নিয়ে, আবার দেশেও ছিলাম না অনেকদিন। বাট হ্যাঁ, ফিল্মের আমার একটা ফিল্ম তৈরি হয়ে আছে, এটা হয়তো বা রিলিজ হবে সামনে। আরও দু একটা ফিল্মের কথা হচ্ছে, সেগুলো কাজ করবো সামনে। আমরা এই ফিল্মের কথা একটু জানতে চাইবো, কিন্তু তার আগে হলো যে মানে উপযুক্ত কাজ, মানে আমরা তো মনোজ প্রামাণিককে চিনি হলো যে গল্প দিয়ে, তার অভিনয় দিয়ে। তো হঠাৎ করে হলো যে এটা দুর্দান্ত পরিচয়, প্রযোজক, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, শিক্ষক, তার ক্লাসরুমের শিক্ষার্থীদের জন্য অবশ্যই দুর্দান্ত। কিন্তু এই যে প্রথম প্রশ্ন যেটা আপনি বললেন যে আপনি উত্তর দিলেন, আপনি অভিনয় শিল্পী হিসেবেই নিজের পরিচয় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো সেই ক্ষেত্রে একটা চেষ্টা থাকে যে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে না বা কম হচ্ছে, আমার যেই ধরনের কাজ আমার পছন্দ সেই ধরনের কাজ তো আরো কম হচ্ছে। সেইখান থেকে নিশ্চয়ই আপনার মতো আপনার কন্টেম্পোরারি আর অনেকেই আছেন, সবাই টুকটাক দেখা যাচ্ছে কাজ করছেন তাদের ওই কোয়ালিটি অ্যাসুরেন্স করেও, কিন্তু আপনাকে খুব কম পাচ্ছি জানি। আমার মনে হচ্ছে যে আপনি প্রযোজক এবং হলো যে ইন্ডাস্ট্রির ধরতে গিয়ে, ক্যামেরার পেছনটার হাল ধরতে গিয়ে ক্যামেরার সামনে হলো আমাদেরকে বঞ্চিত করছেন। সত্যি এটা কিছুটা হচ্ছে। যেমন আমার যারা কলিগ, যাদের সাথে প্রতিনিয়ত দেখা হতো অভিনেতা হিসেবে, এখন তারা বলছে যে মানে দে ট্রিট মি লাইক ওকে ইউ আর প্রোডিউসার না। কাজ দেয়া এরকম একটা আমাদের কাজ থাকলে কাজ আমাদেরকে হলো যে আমি নিজেই তো কাজ কেউ চাওয়ার মতো অত বড় নিশ্চয় আমি হই নাই। না না, কাজ চাওয়া ওইরকম না, বাট থাকে না যে ইফ ইউ এম সুইটেবল লেট মি নো, এই ধরনের যেটা হয় আর কি। তো হয় অনেক বন্ধু বান্ধবের সাথে বা পরিচিত অনেকদিন হইলে আমরা বলি, স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে সাবলীল ভাবে বলি, তো সেটাই। কিন্তু দিন শেষে তো আপনি নিজেই অভিনেতা, আপনি নিজেই তো অভিনয় শিল্পী। আমি অভিনয় করতে চাই, এখন আমি সবাইকে বলছি যে আমি অভিনেতা, ডোন্ট ফরগেট দিস। হ্যাঁ, আমি অভিনয় করতে চাই এবং অভিনয় করবো আসলে। মানে বাকিটা কি করবো জানি না, বাট আমার মনে হয় যে দর্শকদেরও আসলে আমরাও তো বঞ্চিত হচ্ছি, আমরা যারা হলো যে আপনার কাজে দেখি আমরাও তো বঞ্চিত হচ্ছি। কারণ এই জিনিস এক জিনিস যেটা আমরা এই মুহূর্তে আড্ডা দিচ্ছি আপনার অন্যান্য কাজ নিয়ে, কিন্তু আমি আসলে চাই যে আমি আসলে আপনার কাজে দেখি, এই জন্য এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। হ্যাঁ, এবং আরেকটা কথা, উপযুক্ত কাজ, সেই উপযুক্ত কাজ নিয়ে একটু শুনবো। মানে কোন ধরনের কাজ আপনার কাছে আসলে ব্যাটে বলে মিলে, কি ধরনের গল্প আপনি আসলে প্রাধান্য দিতে চান এই মুহূর্তে এসে? আমি আসলে গল্পের বিষয়ে মানে বলবো না, বলবো যে সেটা যে কোনো জনরার গল্প হতে পারে, যে কোনো রোমান্টিক হতে পারে, হরর হতে পারে, এনিথিং। কিন্তু গল্পটা ওয়েল রিটেন কিনা, ডিরেক্টরের প্ল্যানটা প্রপার কিনা, প্রপার
মানে আয়োজনটা আছে কিনা শুটিংটা বা প্রোডাকশনটার জন্য, এই বিষয়গুলো ওইগুলো থাকলে কি প্রোডাকশনটা এমনি ভালো হয়, অ্যাক্টিংটাও ভালো হয়। সো সেটা এনশিওর করতে চাচ্ছি। আদারওয়াইজ গল্পের ক্ষেত্রে কোনো বাছাবাছি না, যে কোনো ধরনের গল্পে আমি মনে করি যে আই এম ক্যাপেবল টু অ্যাক্ট ইন এনি কাইন্ড অফ স্টোরি। না, তা তো বটে, কিন্তু এই যে মাঝখানে হলো যে একটা জোয়ার চলছিল, এখনো হয়তো কিছুটা হলেও চলছে ইউটিউবে, ইউটিউবের যে নাটক, কোট অ্যান্ড কোট ইউটিউব নাটক বলা হয়, এবং দেখা যাচ্ছে যে সেই নামগুলো আমি কনফারেন্স আমার নিতে কষ্ট হয়ে যায় আর কি বুঝতে। ইউনো নাটকের নাম হলো দেখা গেল হলো যে ওই যে অমুকের বউ, অমুকের জামাই, এই টাইপের জিনিসপত্র। কিন্তু কাজ হলো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই হলো যে প্রচুর পরিমাণে করে যাচ্ছে। আপনি বলছিলেন যে নাটক কম হচ্ছে, কিন্তু হচ্ছে আসলে নাটক তো প্রচুর হচ্ছে। নাটক তো আমি ইউটিউবে খুললে তো হলো যে সাজেশনে ভয়ে হলো যে দেখা যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি টাইপের একটা সিচুয়েশন। কিন্তু তাহলে কি এটা এরকম যে আপনি যে ধরনের কাজ আসলে করতে চান সেই ধরনের নাটক আসলে কম হচ্ছে? হয়তোবা হয়তোবা। আর এবং এটা তো একটা ভাইস ভার্সা থিং, যে ধরেন এখানকে অডিয়েন্স কি চাচ্ছে সেই অনুযায়ী আমরা প্রোডাকশন বানাতে পারি। আবার এরকম হতে পারে যে অডিয়েন্সকে মানে মেকাররা কি দিচ্ছে সেটা অনুযায়ী তাদের মেন্টালিটি বা দেখার চোখ ইত্যাদি তৈরি হতে। সো ওখানে একটা রেসপন্সিবিলিটি কিন্তু মেকারদের আছে, বিকজ তারা এক ধরনের সুপিরিয়ার, যে দে আর মেকিং অ্যান্ড মানে সবাই সেটা দেখছে, মানে শিল্পী তো তারা, তাই না? সো শিল্পীরা দিশা তৈরি করে একটা সোসাইটির। সো তারা কি মেক করছে, কি দিচ্ছে সেটা তারা যেমন দেখবে। আবার এটাও হতে পারে যে আমি ওদেরকে দেখছি, অডিয়েন্সকে, যে ওরা কি চাচ্ছে, এবং সেই অনুযায়ী আমি একটা সহজ উপায় বের করে নিলাম, সেই অনুযায়ী একটা কিছু বানালাম এবং ওদেরকে দিলাম, দে আর স্যাটিসফাইড অ্যান্ড আই উইল মেক মাই বিজনেস। সো দুইটাই হতে পারে, ভাইস ভার্সা। সো যে ধরনের নাটক হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই ধরনের নাটকে আমি জানি না মানে এই সহজ পথটা বেছে নেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, এবং এটা আমাদের পুরো ইন্ডাস্ট্রিকেই আসলে ইনফ্লুয়েন্স করছে। You are being very diplomatic as a teacher. I appreciate that. I'm not gonna যেটা কোনো শিক্ষক সুলভ ডিপ্লোমেসি। না ডিপ্লোমেসি না, আমি সত্যি বলতেছি শিক্ষক সুলভতা হয়তো একটু আছে। হ্যাঁ, সেটা তো ওভার দ্য টাইম আসলে ডেভেলপ আরো করেছে। মানে কথা বলতে বলতে মানে কথা বলার প্র্যাকটিস হয়ে গেছে এখন। না ওই যে থাকে না একটা হলো যে ফাইন লাইন রেখে দিয়ে কথা বলা যাচ্ছে, ঠিক আছে এটা বোধহয় আমি না যাই এদিকে যেটা বলতে চাচ্ছি। এবং থিওরিটিক্যালি সেটা কারেক্ট, কারণ হচ্ছে যে ওয়েদার আই ডোন্ট হ্যাভ ডাটা, আমি রিসার্চ করি নাই, পারফেক্ট ডাটা যখন নাই, রেফারেন্স নাই, তখন আই কান্ট সে, মানে ওপিনিয়ন যাতে আসলে হলো যে ফ্যাক্ট না হয়ে যায় আর কি, সেটা আমি বুঝতে পেরেছি। আপনার সিনেমার কথা হচ্ছিল, আপনি বললেন আপনার সিনেমার হলো সবকিছু রেডি অলমোস্ট হয়ে আছে, সেটা নিয়ে একটু শুনবো। একটা সিনেমা সামনে রিলিজ হবে, ওটা এখন ফেস্টিভ্যাল জার্নিতে আছে। ওটার নাম হচ্ছে মানুষের বাগান, ডিরেক্টর হচ্ছে নুরুল আলম আতিক। সো ওইটা আমরা বেশ আগে শ্যুট করেছি, এখন এটা ফেস্টিভ্যাল জার্নির পরে বাংলাদেশে এটা রিলিজ হবে আর কি। সো ওইটা একটা সিনেমা। আরেকটা সিনেমা হচ্ছে বকুল কথা, এটার নাম। ওটার ডিরেক্টর হচ্ছে মাসুদ মহিউদ্দিন। সো ওইটা সব কিছু রেডি হয়ে আছে, এখন এটা উপযুক্ত সময়ে রিলিজ করা হবে। এই সেই উপযুক্ত সময়টা কবে হতে পারে আনুমানিক? আইডিয়া ডিরেক্টর প্ল্যানিং, সো আমি জানি না। আচ্ছা, বকুল কথায় আপনার সহশিল্পী কারা কারা আছে নাকি সেটা একটু জানতে চাইবো। এটাও কি বলা যাবে না বা এই ধরনের কিছু? কথায় প্রাণ রায় আছেন, এবং আরেকজন আরো কিছু আর্টিস্ট আছেন যাদের মানে কথা আমি বলতে পারছি। এটা কি সারপ্রাইজ প্যাকেজ হিসেবে হলো যে দর্শকরা দেখতে পারবে? লিটল সারপ্রাইজ অলসো। ঠিক আছে, যেহেতু সারপ্রাইজ, আমি আর সারপ্রাইজ নষ্ট করব না। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য ব্যাড গাই। আমি হলাম যে আমি যখন পড়ছিলাম আপনার ব্যাপারে, আপনার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম স্কুলের কথা পড়ছিলাম, এবং আপনার হলো যে 17 দেশের আপনার ডম শেয়ার করতেন, এবং 17 দেশের আপনার এখন 17 দেশের বন্ধু বান্ধব আসলে হয়েছে। তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে, কথা হয়? হ্যাঁ। আচ্ছা, তারা সবাই হলো যে যার যার জায়গা থেকে এখন হলো যে প্রোডিউসিং নিয়েই তো পড়তে গিয়েছিল আপনার মতোই? অনেকেই রাইটিং, ডিরেকশন ইত্যাদি নিয়েও পড়েছে। আই মিন প্রোডিউসিং প্রেফারেন্সে, কিন্তু দে উইল বি রাইটার অর ডিরেক্টর মেবি। বা এটা তো একটা হলো যে পুরো ইন্টারন্যাশনাল টিম আপনারা আসলে, মানে একটা টিমে হলো যে প্রোডিউসার্স, রাইটার্স এবং হলো যে, হ্যাঁ, যদি কোলাবোরেট করা যায়, হ্যাঁ যদি কোলাবোরেট ব্যাটে বলে মিলে কারোর সাথে, তাহলে এই কালচারাল এক্সচেঞ্জ। আপনি তো 8 মাসের মতো বোধহয় হলো যে দেশের বাইরে ছিলেন, কোরিয়াতে ছিলেন, সাউথ কোরিয়াতে। তো সেখানে হলো যে কালচারাল এক্সচেঞ্জ তো একটা ওয়ান থিং, বাট প্রথমে কি মনে হয়েছিল যে প্রথমে যাওয়ার পরে যে আরে এটা তো দুর্দান্ত,
প্রথমে গিয়ে দেখলাম যে সো নিট অ্যান্ড ক্লিন, কোথাও ধুলা নাই, ধোঁয়া নাই, মানুষজনের মধ্যে কোনো মানে কি বলবো যে দে আর অল ডিসিপ্লিনড, অনেস্ট, হ্যাঁ, এবং ফ্রেশ। এটা খুবই ভালো লেগেছে এবং এটা সত্যি বলবো যে সাউথ কোরিয়া বা ইভেন চায়না, জাপান, ওরা আসলে এই দিক থেকে খুবই আমার কাছে ভালো লাগে। অন্য দেশগুলোতে মানে সম্পর্কে আমার একটু কম জানা আছে, কিন্তু এটা আমার কাছে খুব মনে হয় যে তারা খুবই অনেস্ট এবং খুবই কর্মঠ এবং খুবই কি বলবো যে মানে দুর্নীতিবাজ, এই জিনিসগুলো তাদের মধ্যে নাই বললেই চলে আর কি। মানে আমি বিগ ফুডি। আমি হলাম যে মানে কোরিয়ান ফুড কুজিন আমার খুবই পছন্দ। ওকে। ওখানে গিয়ে হলো যে আপনি নিশ্চয়ই কোরিয়ান ফুড খেয়েছেন, তার মাঝখানে এমন কোনো প্রেফারেন্স আছে আপনার যে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে এবং স্টিল আই লাভ দিস ফুড এন্ড আমি বাংলাদেশে হলো যে এটা খাই? আই অ্যাকচুয়ালি ডোন্ট লাভ কোরিয়ান ফুড, ওকে। কিন্তু যেটা হচ্ছে যে আই মাস্ট সে যে কোরিয়ান ফুড খুবই হেলদি, ফ্রেশ, এবং এটা আসলে ওরা কাঁচা এবং সেদ্ধ বেশি খায়, তো সো ওই জায়গার থেকে আমরা অত ইউজ টু না এটার সাথে। হ্যাঁ, এটা ভালো লাগে খেতে, কিন্তু কি বলবো যে খুব ভালো লাগে না। মানে মাঝে মাঝে আমার বাংলা খাবার খেতে খুব ইচ্ছা করতো। বাংলা রেস্টুরেন্ট ওখানে ছিল দুই একটা, বা আমি নিজেও কুকিং করতাম ওখানে, এবং আমার রান্না অন্যরাও খাইছে এবং খুবই প্রশংসা করছে। তো একটা খাবারের অভ্যস্ততা হয়েছিল, সেটা হচ্ছে কিমচি। কিমচি, রাইট। কিমচি শুরুর দিকে আমার হচ্ছে হোয়াট ইজ দিস, লাইক না সালাদ না আচার, এটা কি? হ্যাঁ, তো পরে দেখলাম যে ওদের খাবারের যে প্যাটার্ন তার সাথে কিমচিটা খুবই কমপ্লিমেন্টারি, এবং পরের দিকে টেস্ট এনহ্যান্স করে আরো। হ্যাঁ, পরের দিকে কিমচি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছিল। এখনো আমার কিমচি খেতে ভালোই লাগবে মনে হয়। আমার কোরিয়ান ফুডের মাঝখানে আমার হলো যে আমি সবচেয়ে বেশি হলো যে স্যুপ প্রেফার করি। আমি ওদের হলো যে কিমচি জিগে, যেটা আসলে কিমচি স্টু, আর এটা হলো বুদে জিগে, জার্মি স্টু আছে। তা আমার এই পছন্দের ফুডের মাঝখানে এগুলাই, মিক্স রাইস বোল, বিবিম্বাপ, সো দ্যাটস অল আই ইট। Yes. বিবিম্বাপ ওটার টেস্ট অ্যাটলিস্ট কাছাকাছি, রাইস মিক্স অথবা সিউইডটা না দিলে মোটামুটি বাঙালি টেস্টের সঙ্গে কাছাকাছি চলে আসে। রাইট। সিউইড স্যুপ সেটা আমার মোটামুটি ভালো লাগে। মেবি আমার টেস্ট বাডি খারাপ, আমি জানি না, না। ইটস নট লাইক আমার বোন বলে আমার টেস্ট বাড খারাপ, কারণ আমি সিউইড স্যুপ পছন্দ করি। রাইট। আচ্ছা, আপনি হলেন যে টিচার, আমাকে বলেন যে আপনাকে দেখে তো হলো যে আমি বুঝতে পারতেছি না, কিন্তু তাও আমার শিক্ষকদের এই প্রশ্ন, আমার মা শিক্ষক ছিলেন, আমি জিজ্ঞেস করি ক্লাসে হলো যে আপনাকে কি আপনার স্টুডেন্টরা ভয় পায়? আপনি কি খুব রাগী টিচার? না, কিন্তু আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই টিচিং। সামহাও আমি জানি না যে আমি খুব সিরিয়াস ভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করে যে সিরিয়াস হই তা না, কিন্তু ওয়েদার আই এম ডুইং ইট, আই এম সিরিয়াস। এবং এমনিতে ক্লাসের বাইরে স্টুডেন্টদের সাথে আমার খুব ভালো অ্যাফেয়ার, লাইক তাদের সাথে আমার খুবই ভালো, তাদেরকে মানে অনেক এক্সেস আমার কাছে যে কোনো কারো, এবং অনেক ফ্রেন্ডলি। কিন্তু ঘটনা হচ্ছে যে ক্লাসে গেলে কীরকম জানি এটা হয় যে আমি সিরিয়াস হয়ে যাই, এবং আমি অনেক তাদের কাছ থেকে শুনছি যে তারা আমাকে ভয় পায়। তারপর আমি শুরুর দিকে অবাক হতাম যে আমাকে কেন ভয় পাবে, কিন্তু পায়। আপনি কি হলো যে ওই ধরনের টিচার যারা হলো খুবই স্ট্রিক্ট, মানে এমনিতে স্ট্রিক্ট, সিরিয়াসলি পড়ায়, আরো বাচ্চারা হলো যে মানে স্টুডেন্টরা আরো ভয় পায় হলো যে মানে মার্ক কম দেয়, বা হলো খুবই নিট পিকিং করে করে হলো যে সবকিছু দেখে, প্রজেক্ট দেখে, বা আপনি কি এই ধরনের টিচার? আমি ওইরকম না। প্রজেক্টেও কি খুব একদম নিট পিকিং করেন আপনি? না, আমি হচ্ছে হ্যাঁ, এটা করি যে ওদের একদম খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখি আমি, যে ওরা যদি কোনো প্র্যাকটিক্যাল কাজ করে বা ইত্যাদি ইত্যাদি, এবং ওদেরকে মানে অনেক জ্বালাই। এটা আমার স্টুডেন্টরাও মনে ফিল করে যে এটা হয়নি, এটা ঠিক করতে হবে, এটা করতে হবে ইত্যাদি, এরকম চলতে থাকে মাসের পর মাস ধরে। সেটা করে ওটার থেকে ওরা শেখেও, আই গেস এটাও স্বীকার করবে ওরা। কিন্তু ওই যে পেইনটা তো হয় ওদের। হ্যাঁ, মানে একটা আমরা যেটা ভাবি যে কনভেনশনাল টিচারদের হলো যে তারা তো শেখায় অবশ্যই, এবং কিন্তু তারা আসলে খুব সিরিয়াস থাকে আর কি, এরকম। হ্যাঁ, কিন্তু ওইরকম কোড অ্যান্ড কোড টিচার, সিরিয়াস ওরকম টিচার সিরিয়াস ওরকম না। আমি না। আচ্ছা, আপনার ক্লাসে সবচেয়ে বেশি আপনি মানে থাকে না একটা, আমাদের টিচারদের একটা ব্যাপার থাকতো যে একটা লাইন আমরা বলতাম আচ্ছা এই স্যারের হলো যে এটা হলো একদম মার্ক লাইন, কপিরাইটেড প্যাটেন্টওয়ালা লাইন। আপনার এরকম প্যাটেন্টওয়ালা লাইন আছে এটা তো ক্লাসরুমে? স্টুডেন্টরা বলতে পারবে। ও আমার লাইন? হ্যাঁ, মানে আপনার লাইন প্যাটেন্টওয়ালা, যে এইটা হলো আপনি প্রত্যেকটা ব্যাচে ওরিয়েন্টেশনের পরে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ফার্স্ট ক্লাসে বা এনি ডাব্লিউ ভাবে রিমাইন্ডার দেন স্টুডেন্টদেরকে, এরকম কোন টাইম আমি তো নিজেই চেঞ্জ হয়ে যায়, একটা প্যাটার্নে কিভাবে থাকবো? থাকে না যে এইটা হলো যে আমি পাস ইট থ্রু করতেছি আমার স্টুডেন্টদের মধ্যে, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা?
এরকম এরকম কোনো, আচ্ছা, না থাকে না, অনেকের এরকম ভাইবেও থাকে না। টাইম রিফ্লেক্সিভ একজন মানুষ, তো এই টাইমে কি চলতেছে আমার ভেতরে বা আশপাশে, সেই অনুযায়ী আমি যখন একটা কোর্স আগের বছরে পড়িয়েছি, এই বছরে পড়ালে এই টাইম অনুযায়ী পড়ানোটা হবে আর কি। আচ্ছা, আপনি আপনার ব্যাপারে একটা খুব আছে, যেটা হলো যে আপনি যেটা বললেন অ্যাক্সেসের কথা, আপনার স্টুডেন্টদের আপনার কাছে অ্যাক্সেস আছে এবং আপনার কাজে সেটা রিফ্লেকশন আছে, কারণ আপনি যত কাজই মানে নিজের প্রয়োজনীয় সংস্থা থেকে করছেন বা যে ধরনের কাজই করার চেষ্টা করছেন, সবকিছু দেখা যাচ্ছে যে আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট থেকে শুরু সবাই আসলে জড়িত ওই প্রজেক্টের সাথে, রাইট? তো সেই জায়গা থেকে আসলে জানতে চেয়েছি যে এমন থাকে না যে আচ্ছা এমন এমন স্টুডেন্ট তো আপনি তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এ তো স্টুডেন্ট কিন্তু অনেক মেধাবী, দুর্দান্ত, এ আসলে অনেক কিছু আসলে ছাপিয়ে যাবে সে যদি আসলে সিরিয়াসলি বা লেগে থেকে কাজটা করে, এরকম কাউকে দেখে মনে হয়েছিল কখনো? হ্যাঁ, অনেককে দেখে মনে হয় এটা। এবং তাদের হলো যে এখনকার কি অবস্থা, তারা হলো যে ডুইং গুড ইন देयर, ভালো কাজ করছে এবং এটা তো আসলে টাইম লাগে একটু, যে অনার্স মাস্টার শেষ করলাম মানেই আমি ডিরেক্টর বা প্রোডিউসার বা কিছু একটা হয়ে গেলাম, এমন তো না। ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তারপরে তো একটা মানে কোথাও পৌঁছানোর একটা জায়গা তৈরি হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো ইউনিভার্সিটিকে আমি ছোট বড় করে বলছি না, কিন্তু আমি দেখছি যে আমার ইউনিভার্সিটি থেকে যারা ফিল্মে পড়েছে তারা অনেকেই বিভিন্ন জায়গায়, এটা আমি বলছি শুধু তা না, মানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেমন কালকেও আমি একজন সিনেমাটোগ্রাফারের সাথে কাজ করলাম, হি ইজ ভেরি রেসপেক্টেড সিনেমাটোগ্রাফার ইন বাংলাদেশ। তো উনিও বলেন এবং অনেকেই বলে যে তোমার স্টুডেন্টদেরকে তো সব জায়গায় দেখি বা তারা অনেক কাজ করছে, সিরিয়াস ইত্যাদি ইত্যাদি। সো এটা দিয়ে আমি বুঝি যে অ্যাকচুয়ালি এই কোলাবোরেশনটা, টিচার স্টুডেন্ট কোলাবোরেশনটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো। ওয়াইল উই আর অ্যাট ইট, মানে আপনার ইউনিভার্সিটির কথা বলছি, কয়েকদিন আগে বোধহয় সাইবার বুলিং নিয়ে হলো যে কাজী কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটা কিছু হয়েছিল, স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিং এর ঘটনা তো আসলে খুবই উদ্বেগজনক। সেই ক্ষেত্রে আমার মনে হয় টিচার হিসেবে এটা বন্ধে আসলে কিভাবে কাজ করা যেতে পারে ক্লাসরুমগুলোতে বা ইয়েতে, সেটা আপনার কি মনে হয়? হ্যাঁ, ক্লাসরুম হোক বা বাইরে অ্যাজ এ টিচার থাকে না যে আমার স্টুডেন্ট, মানে দেখা যাচ্ছে ভিকটিমও হয়তো আমার স্টুডেন্ট বা হলো যারা এটা করছে তারাও আমার স্টুডেন্ট কোনো না কোনো ভাবে, মানে হাউ ডু আই কন্ডাক্ট দিস, মানে আমার দায়িত্বের জায়গা থেকে, টিচারের দায়িত্বের জায়গা থেকে সে কি করতে পারে এই ধরনের কাজগুলো বন্ধে? প্রথমে মনে হয় যে যেটাই হোক আমাদের ফ্যাক্ট চেক করতে হবে ভালো করে, যে আসলে আসলে সত্যি কি ঘটেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন একটা ফাংশনাল জায়গায় গিয়েছে যেটা সত্য এবং মিথ্যার পার্থক্য করাটা কঠিন হয়ে দাঁড়ায়, আর এআই আসার ফলে তো এটা আরও বেশি। সো আমরা শুধু সোশ্যাল মিডিয়ার মানে অ্যাপিয়ারেন্স বা তার ইমপ্রেশনের কারণে কাউকে দায়ী অথবা নিষ্পাপ ভাবা উচিত নয় আমাদের। হ্যাঁ, সো আমাদের ওই ফ্যাক্ট চেক করাটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি ঘটেছে। সো সেজন্য তদন্ত আছে, সেজন্য আসলে এই কাজগুলো করা যেতে পারে, যেটা আসলে ইউনিভার্সিটি বডির মধ্যে অনেক প্রসিডিউর সিস্টেম আছে, সেটা দিয়ে আগে বোঝা যেতে পারে যে সত্যি কী ঘটেছে, এবং সেখানে অবশ্যই অনেস্টি প্রয়োজন, কোনো রকম পলিটিক্যাল বায়াসনেস বা পাওয়ারের বায়াসনেস না দিয়ে সেটাকে যদি বিচার করা যায়, বোঝার চেষ্টা করা যায়, তাহলে আসলে আসল ব্যাপারটা বের হয়ে আসতে পারে। দেন তখন সেটাকে কীভাবে ট্রিট করা হবে সেটা করা যেতে পারে। অ্যান্ড মানে এই সমস্ত কিছু করার জন্য আমার একটা জিনিস খুব খুব পার্সোনালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পেশেন্স দরকার, ধৈর্য দরকার। যে সোশ্যাল মিডিয়াতে একটা কিছু দেখলাম বা একজন একটা কিছু বললো, মানে আই মিন ওয়ার্ড অফ মাউথ, সেটাতে আমি খেপে গেলাম বা আমি একটা রিয়াক্ট করে ফেললাম, এটা না করে আমাদের ফ্যাক্ট চেক করা উচিত। কারণ হচ্ছে আমরা আসলে নানান সোর্স থেকে সত্য মিথ্যা নানান ধরনের আসলে ইনফরমেশন আমাদের মাথায় আসতেছে, এবং এটাতে শুনেই আমাদের চিলে কান নিয়ে গেল এটা বলা উচিত না। আমি কারো পক্ষে বিপক্ষে, এবং আমি আসলে সত্যিকার অর্থে এই যে ঘটনাটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কি ঘটেছে, মাস্ট বি দেয়ার সামথিং রং যেটার কারণে আসলে এত কিছু ঘটতেছে, কিন্তু আমি এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আগে বোঝা, হ্যাঁ আগেই এটা, এবং এটা তো হচ্ছে মিডিয়া ট্রায়াল বা বিভিন্ন কিছু হচ্ছে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে, এটা নাট্যকলা এবং পরিবেশ বিভাগেরই বোধহয় আপনাদের, নাট্যকলা এবং পরিবেশনা বিদ্যা, হ্যাঁ পরিবেশনা বিদ্যা, রাইট, পরিবেশনা বিদ্যা বিভাগের এই ঘটনাটা আমি স্ক্রল করছিলাম তখন আমি দেখলাম, আমি ভাবলাম যে মহাজ ভাই যেহেতু আসছে আমি একবার জিজ্ঞেস করবো, কারণ মিডিয়াতে আসলে যেটা হয় জার্নালিস্ট একটা অ্যাপ্রোচে নিউজ করে, বা দেখা যায় যে যেই ধরনের সাইবার বুলিং তো আসলে বাইরের কিছু পেজ থেকে হয়েছে ওদেরকে, সেটাও একটা ম্যাটার করতেছে। তো আমি ভাবলাম যে ডিরেক্টলি হলো যে আমি আপনার কাছেই শুনি যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। যাই হোক, আমরা আবার ব্যাক টু দ্য বিজনেস, আমরা হলাম যে আমাদের ইয়েতে আসি, সেটা হলো যে আপনি এখন পর্যন্ত আমি আপনার যত কাজ দেখেছি অ্যাজ আ অডিয়েন্স, আমার মনে হচ্ছে যে এইভাবে প্যাটার্ন অ্যাজ ইন
ক্যারেক্টার চুজ করার ক্ষেত্রে, নট সেম প্যাটার্ন না, সেম ক্যারেক্টার না, বাট আমার মনে হয় দেয়ার হ্যাজ টু বি সাম ক্রাইটেরিয়া। মনোজ ভাই যখন হলো যে ক্যারেক্টার চুজ করে বা একটা গল্প পড়ে এবং মনে হয় যে না এই ধরনের গল্প, এই ধরনের ক্যারেক্টার, এমন কি ক্রাইটেরিয়াতে আপনি আসলে গল্প চুজ করেন বা চরিত্র চুজ করেন? সত্যিকার অর্থে চুজ করার অপশান কতখানি আছে আমি জানি না। না, এখন আপনি কাজ কম করছেন, হয়তো ভাবছেন আপনি অত বেশি কাজ করছেন না, তাই না? কিন্তু একটা সময় তো আপনি কম কাজ করেননি। আমি বরাবর হয়তো বেশি কাজ করেছেন, কিন্তু কাজ তো অনেক হ্যাঁ, করেছেন। true। এবং হচ্ছে ওই জায়গা থেকে আমি বলবো যে আমি যে কাজটা ওই যে বললাম যে প্রপারলি রিটেন, প্রপার প্রিপারেশন আছে, প্রপার ভিশন ইজ ক্লিয়ার ডিরেক্টরের, তখন হচ্ছে আমি ওইটার সাথে খুবই অ্যালাইন ফিল করি। এবং তখন যখন আমি ক্লিয়ারলি বুঝতে পারি যে কি হতে যাচ্ছে, যে প্রশ্নটার উত্তর ডিরেক্টর আমাকে দিয়ে দিতে পারছে, তখন আসলে এটাকে আমি ভালো স্ক্রিপ্ট বা ভালো প্রোডাকশন মনে করতেছি। সো ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, আমি অনেক কিছু আসলে বাদ দিয়েছি, যে এমন একটা গল্প আসছে বা এমন ডিরেক্টরের সাথে কথা বলার পরে আমার যে ফিলিংটা হয়েছে, মনে হচ্ছে যে না, হি অর শি ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দ্য থিং, তখন হয়তো আমি এটা করি নাই। হ্যাঁ, সো সো আমি আসলে ওই প্যাটার্ন এটাই, যে হচ্ছে আমি দেখছি যে গল্পটা কেমন, তার চেয়ে বিষয়টা হচ্ছে যে গল্পটা আসলে প্রপারলি রিটেন কিনা এবং ডিরেক্টরের ভিশন ক্লিয়ার কিনা। কখনো লাইফে আমার মনে হয় না যে এমন কোনো চরিত্র যেটা আপনি এই সব কারণে বা যে কোনো ক্লিয়ার ছিল না বা কিছু আপনি ছেড়ে দিয়েছেন, বা পরবর্তীতে যখন অন্য কেউ করেছে এবং আপনি হয়তো দেখেছেন কাজটা, কখনো এরকম কাজ ছিল বা আছে যে রিগ্রেট হয়েছে যে একদম বোধ হয় না ছেড়ে দিতে হবে? একবারও হয়নি? আপনার ইন্টুইশন হলো যে অলওয়েজ হলো যে এরকম কারণে রিগ্রেট হয়েছে, ধরেন কোন একটা ফিল্মের হয়তোবা আমিও অডিশন দিয়েছি, তারপরে পরে দেখলাম যে আরেকজন কেউ করছেন সেটা, তখন রিগ্রেট হয়েছে যে এটা তো আর আমার হাতে নাই আসলে বিষয়টা। সো মেবি তাদের বেটার কাস্টিং এর জন্য অন্য কাউকে মনে হলো, সেটা হতেই পারে। তো তখন হয়তো রিগ্রেট ঠিক না, তখন একটু মানে খারাপ লেগেছে, আই উইশ আই কুড ডু দিস ক্যারেক্টার, আদারওয়াইজ মানে আমি ছেড়ে দিয়েছি কিন্তু অন্য কেউ করেছে। করেছে, এরকম কখনো আসলে মনে হয়নি। না, অডিশনের ব্যাপারটা তো এরকমই থাকে যে, এবং তার মানে এই না যে দে আর বেটার, ইট জাস্ট ফর দ্যাট ক্যারেক্টার মেবি দে আর বেটার। এখন ডিরেক্টরের যে ভিশন অনুযায়ী হয়তো সুইটেবল ওরকম হয়েছে। আপনার প্রযোজনা নিয়ে এত কথা বলে ফেললাম, কিন্তু আমি হলাম যে মাঝখানে ভাবলাম শেয়ানার কথা জিজ্ঞেস করবো, কিন্তু হলো যে দেখেন আমরা অনেক কথা বলে ফেললাম, কিন্তু শেয়ানার কথা জানা হলো না। শেয়ানায় আপডেট আছে কোনো? জি, শেয়ানা এখন প্রি প্রোডাকশনে, আমরা হোপফুলি নেক্সট মান্থে শুটে যাব, একটা লট শুট করব আমরা। এবং তারপরে যেভাবে প্রসিডিউরটা মেনটেন হয়, গ্রান্ট মানে বাংলাদেশ গভর্নমেন্টের গ্রান্টের প্রজেক্টগুলো, সেই প্রসিডিউরেই আমরা আগাচ্ছি আর কি। সো আমরা অগাস্ট মাসে শুট করব ফার্স্ট লট। যারা জানে তারা তো জানে, দর্শকদেরকে যদি আপনি বলে দেন শেয়ানাটা আসলে কি? শেয়ানা হচ্ছে কি বলবো যে আমার প্রযোজিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের একটা গ্রান্ট নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, মানে অনুদান নিয়ে। এবং এটা কি বলবো, এটাও আমার আরেকজন শিক্ষার্থী ইকবাল হাসান খান, হি ইজ দ্য রাইটার অ্যান্ড ডিরেক্টর অফ দিস প্রজেক্ট, সেটা নিয়ে কাজ করছে এবং আমরা এটা অগাস্টে শুটে যাচ্ছি। বাংলাদেশে হলো যে আমরা বলি যে এই এত ডিগ্রি দিয়ে কি হবে, শেষ পর্যন্ত কাজ পাওয়া যায় না। আমার মনে হচ্ছে যে আমার আসলে মনোজ ভাইয়ের ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত ছিল, কারণ আর কিছু হোক বা না হোক, চাকরি পাওয়া যাক বা না যাক, মনোজ ভাইয়ের ডিপার্টমেন্টে পড়াশোনা করলে বোধহয় আমার কাজ থাকতো। ওয়াও, এইটুকু আমাকে একটু কেটে হ্যাঁ, আমি অবশ্যই প্লিজ, আমি এই পর্যন্ত যতটুকু পড়েছি, আমি নিউজ পেপারে বা এর বাইরেও কথা বলেছি, আমার মনে হচ্ছে যে মানে পাশ করার আগে বা হলো পাশ করার পরে ডাজন্ট ম্যাটার, ইফ ইউ আর ক্যাপেবল ইনাফ দেন ইউ উইল হ্যাভ ওয়ার্ক। ব্যাপারটা তো ইন্টারেস্টিং, আমার এটাই করা উচিত ছিল। আই এম রিয়েলি হ্যাপি যে কিছুটা হলেও কিছু করা যাচ্ছে আর কি। মানে এটাই তো, মানে যতই আপনি বলেন ভয় পাক আর যাই পাক, কিন্তু এই ভরসা স্থলটা যে ইফ আই এম সিরিয়াস, ইফ আই এম গুড অ্যাট ইট, দেন আই হ্যাভ সাম পিপল যে হু উইল ব্যাক মি আপ। এই অনুভূতিটা তো এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য খুবই দরকার। একটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন হোয়াট অ্যাকচুয়ালি আই হ্যাভ ডান, সেটা হচ্ছে যে টিচিং তো একটা বিষয় আছে, যে আমি টিচ করতেছি বা শেখাচ্ছি বা বোঝাচ্ছি, স্টুডেন্টরা শিখছে, এটা তো তাদেরকে প্রিপেয়ার করতেছি। কিন্তু আরও একটা বিষয় হচ্ছে যে একটা ব্রিজ ক্রিয়েট করা আর কি, লাইক একাডেমি টু ইন্ডাস্ট্রি। এটা করতেই একজন স্টুডেন্ট পাস করে তারপরে সাপোজ সে যখন একাডেমিতে আছে তখন তো সে ইন্ডাস্ট্রিতে নাই, সো ইন্ডাস্ট্রিতে তার মানে কারোর সাথে তেমন যোগাযোগ নাই বা চিনে না, ফুটস্টেপই তো তার নাই হ্যাঁ, আসলে। তো তাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি ওখান থেকে যে কাজটা অনেকদিন আগেই ফিল করেছি, যে অ্যাকচুয়ালি আমি ভাবছি যে আমার মোটিভেশন কি, আমি এটা কেন করতেছি। সো এটা আনন্দ লাগে তাই করি।
যে কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন নতুন ফিল্ম মেকার সে একটা কিছু করতেছে, আই লাভ টু সি দ্যাট। কিন্তু একই সাথে আমি ভাবছি যে মোটিভেশনটা হচ্ছে যে এই যে ব্রিজিংটা করছে একাডেমির সাথে ইন্ডাস্ট্রির, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছি ইন্ডাস্ট্রির যারা মানে সিনেফাইল বা ফিল্ম মেকার আর একাডেমিতে যারা পড়াচ্ছে এদের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। একাডেমির ওরা মনে করে যে দে আর কি করতেছে, এসব কিছুই হচ্ছে না দেশে, থিওরিটিক্যাল নন প্র্যাকটিক্যাল ওই হ্যাঁ জায়গাটার। ওরা, এবং মানে ইন্ডাস্ট্রির ওরা ভাবে যে একাডেমিতে কিছুই হয় না, হচ্ছে না। কেউ মিথ্যা না এবং কেউ মিথ্যা না, কিন্তু কেউ পুরোপুরি সত্য না। সো এটা কোলাবোরেট করা দরকার, এটা অ্যালাইন হওয়া দরকার যে হচ্ছে একাডেমিতে পাঠ গ্রহণ করতেছে এবং ইন্ডাস্ট্রিতে তারা এসে কাজ করছে, তখন একটা কোয়ালিটি তৈরি হওয়া সম্ভব। এবং এটা পৃথিবীর বিভিন্ন ইনস্টিটিউশন মানে একাডেমিক ইনস্টিটিউশনের সাথে এই যে ইন্ডাস্ট্রির সংযোগ এসে অনেক ভালো কিছু হয়েছে, এরকম উদাহরণও আছে আর কি। হলিউডে আছে, ইন্ডিয়াতেও আছে, অনেক দেশে আছে এটা। আচ্ছা, আমি সেটাই বলছিলাম, মানে এই ব্রিজটা তো হলো যে আমাদের এখানে মানে খুব কম হয়, টু বি ভেরি অনেস্ট। এখন আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির যে ফিল্ম ডিপার্টমেন্ট আছে তারা হচ্ছে ইন্ডাস্ট্রি যারা প্রডিউসার বা ইত্যাদি আছেন তাদের সাথে একটা কোলাবোরেশন করছেন, মানে একদম ডিপার্টমেন্ট মানে ওটাকে কি বলবো যে লিগালি করছেন আর কি, মানে একাডেমিক্যালি, যে ওইখানে স্টুডেন্টরা পিচিং করবে একটা প্রজেক্ট এবং তাদের 2 জন বা 3জনকে বেস্ট যারা পিচ করবে তাদের 2-3জনকে হচ্ছে একটা ফান্ড দেওয়া হবে টু মেক দেয়ার ফাইনাল ফিল্ম, গ্র্যাজুয়েশন ফিল্ম। তো এটা খুবই ভালো দিক, এবং এটাকেও তারা দেখলাম যে এই নামেই হচ্ছে কি বলবো যে এইরকম একটা ট্যাগ তাদের আছে যে দে আর অলসো ট্রাইং টু ক্রিয়েট আ ব্রিজ বিটুইন দ্য একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো আমার তখন দেখে ভালো লাগলো, ওকে ফাইন। So you individually did that and you are the pioneer. So yeah, that's what I wanted to say because this is, আমি just because you are here, আপনি এখানে বসে আছেন এই জন্য বলছি না, কারণ কোনো না কোনো সময় আমিও স্টুডেন্ট ছিলাম। আমাদের যেটা হয়েছে, আমাদের ইন্টার্নশিপটাও আমাদের নিজেদের খুঁজে নিতে হয়েছে। আমাদের থিসিসটা লেখার পরে হলো যে দেখা যাচ্ছে যে হ্যাঁ সুপারভাইজার হয়তো বলেছে যে এইটা এরকম না, এটা এরকম না, কিন্তু ওইটার প্রসেসটা কিন্তু আমাদেরই শিখতে হয়েছে। কারণ একটা রিসার্চ মেথোডোলজি কোর্স দিয়ে হলো যে রিসার্চের কিছু বোঝা যায় না, তো আমাকে আবার দেখা যাচ্ছে শুরু থেকে শুরু করতে হয়েছে। তো যখন আমাদের আসলে এমন টিচার থাকে বা আমাদের এরকম একটা মানে যে না এটা করতে পারো, এটা করতে পারো, এবং পথটা তুমিই হাঁটবে, কিন্তু আমি তোকে পথটা দেখাই দিচ্ছি যে এটা হয়তো এখান দিয়ে যেতে পারো তুমি, এটা আসলে স্টুডেন্টদের মনোবল অনেক বাড়ায় এবং তাদের ভেতরের যেই যেটাকে আমরা প্রতিভা বলি বা ট্যালেন্ট বলি সেটা আসলে আমার মনে হয় যে আরো একটা পুশ পায়, একটা যে না ঠিক আছে প্লিজ স্টার্টটা যখন তারা পায়। তো সেই জন্য আমার মনে হচ্ছে যার যেটা ডিউ সেটাকে দিতে হয়, এবং এটা আপনার ডিউ, এটা আপনার ক্রেডিট, এটা আপনাকে আমার দেওয়া উচিত। এই জ্যাক অফ অল ট্রেড এবং মাস্টার অফ অল ট্রেড হওয়ার পরে নিজের ব্যক্তিগত জীবনের জন্য কোনো সময় বাঁচে? মানে কিভাবে? না, ব্যক্তিগত কোনো সময় নেই সত্যিকার অর্থে। এই সবগুলো কাজ করতে গিয়ে 24/7, এটা অনেক জায়গায় ফলো করে বলি, এবং এটা একটা পেইন যে ব্যক্তিগত সময় নাই। আমি খুবই ম্যানেজ করতে সবসময় এটা ট্রাই করি যে ওকে এটা 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 শেষ করে তারপরে আই উইল বি রিল্যাক্সড অ্যান্ড আই উইল ডু মাই মানে পার্সোনাল থিংস, কিন্তু এটা হয় না। এবং আগে আমি ঘুরতে যেতাম দেশের বাইরে টারে বা দেশের ভিতরে কোথাও, আমার একটা সার্টেন টাইম থাকতো বছরে 1-2 বার যেটাতে আমি এত কোথাও ট্রাভেলিংয়ে যাচ্ছি, কিন্তু এখন ট্রাভেলিংও হয়ে গেছে যে পারপাসফুল, হ্যাঁ, এবং এটা একটা পেইন আসলে, এটা কিছু একটা করা দরকার দেখি। মানে হ্যাঁ মানে কিছু করা দরকার সেটা তো আপনি বুঝবেন, কিন্তু ব্যাপারটা আমি যে একটা মানুষ থাকে, আপনি বলেন প্রচুর ছুটি পাওয়া যায় শিক্ষকতা পাবলিক ইউনিভার্সিটিতে, কিন্তু দিন শেষে হলো ওই ছুটির মাঝখানে আপনি হয়তো অন্য কিছু করতেছেন, সেটাও আসলে আপনার ইউটিলাইজ ওইভাবে হচ্ছে না, অন্য কাজে ইউটিলাইজ হচ্ছে। ব্যক্তিগত সময় ছুটি যেই কারণে দেয় সেই কারণ তো আপনার যে পারপাস সার্ভ করতেছে না। 2 দিনের যে উইকেন্ড শুক্র শনি, আমি দেখছি আমি 30 সালে যখন চাকরি করতেছি তখন সকাল থেকে আমাদের অফিস 9টা থেকে 4টা পর্যন্ত, 9টা থেকে 4টা পর্যন্ত তো আমি ওখানে অকিউপাইড। 4টার পর থেকে কিন্তু আমার অনেক সময়, 4টা থেকে ধরেন রাত 10টা-11টা পর্যন্ত, এবং এটা ওইখানে থাকার ফলে ওইখানে ধরেন আমি রিসার্চ করতে পারি, পড়তে পারি, কোনো একটা কাজ করতে পারি, কারণ ওখানে যাওয়ার কোথাও জায়গা নাই তো। কিন্তু ঢাকায় থাকলে যেটা হয় যে ধরেন এখান থেকে এখানে, তারপরে ওখানে, তারপরে এখানে, এটা চলতেই থাকে, আর শুটিং থাকলে তো কোনো কথা নেই। সো হ্যাঁ, শুক্র শনি অকিউপাইড আর কি, মানে ওটাও ছুটি কাটানো যায় না। এখন যেটা বলতে যাচ্ছে দ্যাট মাইট সাউন্ড ভেরি চিকি, বাট আই হ্যাভ হার্ড ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অনেকের কাছ থেকে যে ইউ হ্যাভ দ্য বেস্ট স্মাইল, আপনি হলেন যে
ইউ হ্যাভ দ্য বেস্ট স্মাইল। তো সেই জায়গা থেকে এটা কি হলো যে আপনাকে মুখের সামনে কেউ কখনো বলছে যে আপনার হাসি অনেক সুন্দর? হ্যাঁ, বলেছে। আচ্ছা, ভক্তকুল তো হলো যে আমার মনে হয় যে কি আর করা, স্বাভাবিক। আমি এর বলেছে বেশি এবং বলতে আমি গেলে অ্যাপ্রোপ্রিয়েট স্মাইল হবে না সম্পর্কে বোধহয় আর। যদি বলি তাহলে স্মাইল আসলে শুধুমাত্র যে হাসলে কতটা মুখটা খুলতেছে, দাঁত কতটা বেরোচ্ছে এবং কি হচ্ছে মানে ফেসিয়াল কিছু তো চেঞ্জ আসে, ওইটার উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে যে কতটা ইনোসেন্টলি হাসা হচ্ছে এবং কতটা ভেতর থেকে হাসা হচ্ছে, এটা ফ্যাক্ট। আমার তো এখন মনে হচ্ছে আপনি আসলে প্র্যাকটিস করে হাসেন। একটা একটা প্র্যাকটিস আমি করছি, সেটা হচ্ছে যে আগে হাসলে আমার ধরেন আহ, দাঁতের যে বলে মাসল, গাম, হ্যাঁ, মাসল এটা। হ্যাঁ, তো সেটা দেখা যেত বেশি। পরে আমি দেখতাম এটা একটু কি অড লাগতেছে কিনা, লাইক অনেক ছোটবেলায়। তারপর আমি ওই সময় মানে অ্যাক্টিং এর জন্য কখনো প্র্যাকটিস করি এবং তারপর পরে আমি দেখলাম যে না, অনেকেরই হাসি সুন্দর এবং তাদের মাসলটা দেখা যায়, গামটা দেখা যায়, অ্যান্ড ইটস ফাইন। ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, না, আমি শুনেছি এটা হলো যে এক ধরনের ব্যাপার হলো যে মানুষ প্রামাণিকের হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তার হাসি অনেক সুন্দর এবং সে হলো যে মানে এইরকম হাসি সুন্দর মানুষ হলো যে এই ধরনের এমন এমন চরিত্র কিভাবে করে, কিছু কিছু চরিত্র, দ্যাট কুড বি এ কোয়েশ্চেন, রিসার্চ করা যেতে পারে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমি আপনাকে হলো যে কিছু হলো যে যে এক কথার উত্তরের মতো কিছু প্রশ্ন করব। সেটা হলো যে আপনি তো মেরিল ক্রিটিক্স হলো যে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, রাইট? মেরিল প্রথম আলো। তো যাই হোক, ক্রিটিক্স অ্যাওয়ার্ড নাকি পপুলার চয়েস, মানে কোনটা হলো যে আপনি বেশি প্রেফার করেন? বোথ। You cannot be that greedy. Choose one. একটা, তাই তো? পপুলার। দর্শকের ভালোবাসা। এক শব্দে যদি আমি আসলে মনোজ প্রামাণিককে ডিসক্রাইব করতে বলি, একদম এক শব্দে আপনি দুটো শব্দ ইউজ করতে পারেন বা একটা বাক্য। লাভ। ইয়া, ইউ আর লাভলি। সবচেয়ে প্রিয় পরিচালক? সবচেয়ে প্রিয় মানে পরিচালক এটা বলা এই পর্যন্ত হলো যে যার সাথে কাজ করেছেন, ভালো কাজও করেননি, বাট সবচেয়ে প্রিয় দেশ বিদেশ মিলিয়ে। ইয়েস, সবচেয়ে প্রিয় বলাটা খুব কঠিন এবং কন্ট্রোভার্সিয়াল অলসো। তখন আমাকে ওইভাবে সব মানুষ জাজ করবে, কিন্তু একজনের নাম যদি বলি না, অনেক প্রিয় থাকতে পারে, কিন্তু এর মাঝখানে আপনি ওনার উপর আপনার অগাধ বিশ্বাস, বা ইউ জাস্ট লাইক হিজ ওয়ে অফ ডিরেকশন। খুব কঠিন প্রশ্ন এটা। একজনের নাম আমি বলতে চাই কিন্তু আমি চিন্তা করতেছি এই জন্য। এত চিন্তা করা যাবে না, র্যাপিড ফায়ার স্টাইলে এত চিন্তা করে বললে তো হলো যে হইতোই, মাথায় যা ধপ ধপ বলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে কিম কি ডুক। একটা সেফ একটা অপশন, দিস ইজ লাইক ভেরি সেফ একটা অপশন, কারণ আমি ড্যাম শিওর যেটা আপনার মাথায় চলছিল আপনি সেটা বলেন। না না না, সবচেয়ে আগে কিম কি ডুকের কথাই মাথায় আসছে, বাট আমি চিন্তা করছিলাম এর, এবং উনি অনলি প্রিয় আমার তা নয়, কিন্তু হচ্ছে আমি যে এমন কেউ আছে কিনা যার কথা আমি জাস্ট একজনের নাম বলে তার নাম বলবো, তো কারো কথা মাথায় এই মুহূর্তে আসতেছে না। আপনি অনেক কোয়ার্টিস্ট ছিল আপনার আছে, যারা ছিলেন তাদের মাঝখানে আপনার সবচেয়ে প্রিয় কোয়ার্টিস্টকে? না, আপনার আসলে এটা মেয়ে হইতে হবে, মানে ফিমেল হতে হবে, দ্যাট কুড বি। সবচেয়ে প্রিয় কোয়ার্টিস্ট, এটাও তো একটা কঠিন প্রশ্ন। আমি তাকে কঠিন প্রশ্নই করে যাচ্ছি আজকে মনে হচ্ছে। সবচেয়ে প্রিয় কোয়ার্টিস্ট, এটা বলতে পারবো না আসলে। আমি 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 প্রথমে ভেবেছিলাম এই র্যাপিড ফায়ারটা যখন যখন প্ল্যান করছিলাম, আমি ভেবেছিলাম যে এটার উত্তর যারা দেবে না তাদের জন্য আমি একটা শাস্তি রাখবো, কিন্তু সেই শাস্তিটা আজকে আমরা রাখা হয়নি। কি শাস্তি? এনিথিং দ্যাট কুড বি, আই ওয়াজ প্ল্যানিং যে হলো যে কোনো একটা শাস্তি, দেখা গেল তাকে হলো যে আমি এখানে ইদার আমি হলো বিটের কিছু একটা হলো যদি হ্যাভ টু টেক এ শর্ট, ইয়া লাইক করলা জুস অর সামথিং লাইক দ্যাট। করলা জুস রাখতে পারেন, এটা ওইটা দ্যাট উড বি বেটার, এটার উত্তর দেওয়া হচ্ছে। হ্যাঁ। ও ওয়াও। আপনার আপনার প্রিয় অভিনেতাকে যাকে দেখে মনে হয়েছিল যে আমি এর মতো হতে চাই, ছোটবেলা হতে পারে, এখন হতে পারে? প্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস। টম হ্যাঙ্কস। প্রিয় অভিনেত্রী? নাটালি পোর্টম্যান। ও, প্রিয় বাংলা, মানে আপনার সবচেয়ে প্রিয় বাংলা সিনেমা, very close to your heart? বাংলা সিনেমা হচ্ছে হীরক রাজার দেশে। সবচেয়ে প্রিয়, ওই তো আন্তর্জাতিক সিনেমা। সবচেয়ে প্রিয় বই? সবচেয়ে প্রিয় বই,
মহাভারত। মহাভারত, ওকে, ওটা আমার প্রিয় বই বাই দ্য ওয়ে। সবচেয়ে প্রিয় ফুল? আমি আপনার হাতে হলো যে অ্যাওয়ার্ড সাথে হলো যে বেলি দেখছি, তা আমার হলো মনে হলো যে বেলি তো মানে ঠিক আছে ওটা পাইছে পড়ছে, বাট প্রিয় ফুল তো বেলি না। আপনার প্রিয় ফুল কি? পদ্ম, লোটাস। আপনার সবচেয়ে প্রিয় শহর? সেন্ট পিটার্সবার্গ, রাশিয়াতে। এটা রাশিয়া পুরাতন রাজধানী। পুরাতন রাজধানী। আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? প্রিয় খাবার ভাত, মাছ, সবজি, সামটাইমস পিঠা। পিঠাপুলি। আপনার ব্যবহার করা সবচেয়ে মানে সবচেয়ে বেশি ব্যবহার করেন অ্যাপস কোনটা মোবাইলে? দ্যাট ইজ আ লট। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, ওকে। যদি আপনাকে বলা হয় যে আপনি একদিনের জন্য মানে যে কোনো চরিত্র ছাড়া একদিনের জন্য অন্য কারো জীবন আসলে আপনি যাপন করতে পারবেন, তাহলে এমন কেউ আছে যারটা আপনি বেছে নিতে চান ফর ওয়ান ডে অনলি? আপাতত শাহরুখ খানের কথা মাথায় আসতেছে। আমাদের কিং মান্নাতের সামনে হলো যে ওই কোণায় দাঁড়ালো, হাউ ডাজ ইট ফিল? ভেতরে তখন ওই তো সে তো ভেতরে, সামনে সবাই দাঁড়ায় আছে, আপনি মান্নাতের ভেতরে উইন্ডোতে ওই জায়গাটা হলো আপনি দাঁড়ায় আছেন, হাউ ডাজ ইট ফিল? এরকম করবো। আচ্ছা, যেটা হলো যে প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, যদি চাকরি ইন্টারভিউতে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করছি আপনাকে 5 বছর পর নিজেকে কোথায় দেখেন? 5 বছর যে কোনো পরে, পেশাতে আপনার যে কোনো সেগমেন্টে। 5 বছর পরে আমি দেখতে চাই যে আমি যেগুলো প্ল্যান করেছি, প্ল্যানগুলো বলবো না, এই প্ল্যানগুলো সব কামিয়াব হয়ে গেছে। আমি টিচিংয়ে, তারপরে প্রডিউসিংয়ে, আরও যেগুলো প্ল্যান আছে সেগুলো। অভিনয়ে? ইয়েস। হ্যাঁ, আপনি অভিনয়টা বারবার এই যে আমার খালি এখন আমার খারাপ লাগতেছে যে আমি কবে আপনার কাজ, আবার নতুন কাজ দেখবো। আমি কিন্তু ওয়েট করে আছি আপনার নতুন কাজ কবে দেখবো। অ্যান্ড ইউ আর ভেরি সিক্রেটিভ, মানে হলো যে আমি বললো যে হলো যে 5 বছর পর যা কামিয়াব হব, কিন্তু হলো যে সে প্ল্যানগুলো বলবো না, সেটাও বলেছিল। মানে যক্ষের ধনের মতো হলো সব ইনফরমেশন আসলে সে সামনে বসে আছে। জিনিস বিশেষ করে যেটা বলা হয় সেটা আর হয় না, এবং আমার ক্ষেত্রে হয়, জিংস হয়ে যেতে পারে, এই জন্য আমি বলছি না। মানে এবং আমি দর্শকদেরকে ভালোবাসি, এবং দর্শকদেরকে যেহেতু ভালোবাসেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে, আমি চাই দর্শকদেরকে আপনি কিছু বলুন। দর্শকদেরকে বলবো যে আমার জন্য দোয়া রাখবেন, এবং আমি যেগুলো প্ল্যান কামিয়াব করতে চাচ্ছি, যেগুলো আসলে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, সো আপনাদের দোয়া হলে সেটা হয়ে যাবে। আমি ওটাই বিশ্বাস করি। আমাদের দোয়া তো দর্শকদের থাকবেই, এবং এটা অবশ্যই হবে, জিংস হবে না। প্লিজ, আমি আসলে আপনার কাজে দেখতে চাই, আপনার উত্তরোত্তর সাফল্য তো কামনা করছি। আজকে রেড কার্পেট উইথ জেরি আমরা এখানেই শেষ করব, এবং আপনার যখন আবার কাজ আসবে তখন আমি আপনাকে আবার এই কাউচে এসে বসাবো, এবং সেদিন আমি আরো বেশি প্রিপেয়ার থাকবো। আপনার মুখ থেকে সিক্রেট বের করতে হবে, এটা আমার টাস্ক এখন। থ্যাংক ইউ সো মাচ মাস ভাই আমাদের শোতে আসার জন্য। ওকে, ফাইন। দিস ইজ কাইন্ড অফ, এই শোটার নাম কি টম এন্ড জেরি? That would have been really nice, but red carpet with Jerry, and I am Jerry. All of us. Yeah, Jerry with Tom. That would have been nice. Guys, thank you so much. And দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন মনোজ প্রামাণিককে, জানলেন তার গল্প, নিশ্চয় আপনারা আগেও তার গল্প জানতেন, এবং আমি জেরি, প্রতিদিন যার ফেস আপনারা দেখেন। আমাকে এতক্ষণ ধরে টলারেট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে অন্য কোনো এপিসোডে অন্য কোনো অতিথি নিয়ে, তাদের গল্প নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ বাই বাই।